হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? সবাই ভালো আছেন নিশ্চয়ই। ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল অ্যাডভোকেট শঙ্খতে, এবং আমার নাম শঙ্খ মুখার্জি। আপনাদের কাছে শেয়ার করতে চলে এলাম আরও একটা নতুন ভিডিও, গুরুত্বপূর্ণ ভিডিও টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকেরও কিছু নতুন জিনিস আমরা শিখব। একটু দেরি হলো ভিডিওটা দিয়ে, তাই প্লিজ সরি চেয়ে নিচ্ছি সবার কাছে। বাট এবার থেকে আপনারা রেগুলারের আপডেট পাবেন অ্যাডভোকেট শঙ্খতে। আজকের আমি যে টপিকটা শেয়ার করতে চলে এলাম মোস্ট ইম্পর্টেন্ট, কারণ অনেকেরই জমি জায়গা দাদু বা ঠাকুরদা বা তার ঠাকুরদা এইভাবে থাকে এবং সেই জমিটা কিন্তু ওয়ারিস্ট হয় না। অর্থাৎ এরকম সম্পত্তি যেটা দাদু ঠাকুরদার নামে রয়েছে এবং তিনি কোনো ভাগাভাগি না করে মারা গেছেন, তার পরবর্তী তার ছেলে অর্থাৎ আপনার বাবা, তিনি হচ্ছেন জমিটার মালিক এবং তিনিও কোনো ভাগ না করে মারা গেছেন। ফ্যামিলি ট্রি কীভাবে বানাবেন, সেই সমস্ত জমি যেগুলো 50-60 সালে ধরতে গেলে লাস্ট একটা দলিল রয়েছে বা বিএলআরও ডকুমেন্টস রয়েছে, সেই জমিগুলোর কোনো ডকুমেন্টসও নেই, ধরুন জাস্ট আপনার কাছে একটা মিউটেশনের কাগজ রয়েছে, তো সেখান থেকে জমিটা কী করে ভাগ করে ওয়ারিশানে ভাগ করবেন সেটাই আজকে আমরা শিখব। তো চলো দেখে নিচ্ছি ভিডিওটা, এবং যারা নতুন এসে তাদেরকে রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। এবং হ্যাঁ, 5000-এর বেশি সাবস্ক্রাইবার হয়ে গেছে, তাই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। নতুন কি টপিক নিয়ে আলোচনা করবো কমেন্ট সেকশনে জানাও, যেহেতু রেগুলার ওয়াইজ এবার অ্যাডভোকেট শঙ্খতে তোমরা ভিডিও পাবে। তো চলো দেখে নিচ্ছে আজকে ভিডিওটা। তো আমি চলে এসেছি নোটপ্যাডে, এবং আমরা কিছু আছে প্রবলেম দেখে এক একটা করে দেখিয়ে সেটা সলিউশনের চেষ্টা করব। প্রথমত ধরুন এটা হচ্ছে একটা জমি, এবং ধরুন এই জমিটা এবং এই জমিটার পাশে ধরুন আজকের এখানে একটা পুকুর রয়েছে, ধরুন এখানে একটা পুকুর পাড় রয়েছে, এবং এই জমিটা মেবি আপনার শালি জমি হতে পারে, মানে কৃষিকাজ করা জমি হতে পারে, বাগান হতে পারে, বাস্তু হতে পারে, যে কোনো ক্লাসিফিকেশনে ধরুন জমিটা অর্থাৎ যে কোনো চরিত্রে জমিটা রয়েছে। আমাদের তাতে আজকের কোনো অসুবিধা নেই, কারণ আজকের আমরা ভাগটা শিখব। তো এবার ধরুন এটা হচ্ছে পুকুর, এটা হচ্ছে জমির পাড়। তো টোটাল ধরুন এই জমিটা হচ্ছে 36 কাঠা, আমি একটা আন্দাজে ধরছি। তো এবার এই জমিটার ধরুন 3জন মালিক, আমি 3জন মালিককে করছি এ এবং বি এবং সি। এ হচ্ছে ধরুন 12 কাঠা, বি হচ্ছে 12 কাঠা, সি হচ্ছে 12 কাঠা, অর্থাৎ দেখছেন 36 কাঠা আমার টোটাল, তার মানে জমি বেরোলো। ধরুন এই যে এ, বি এবং সি এরা হচ্ছে উত্তরাধিকারী সূত্রে পেয়েছে, অর্থাৎ তাদের বাবা মা বা তার আগে থেকে তারা বংশানুক্রমে পাচ্ছে বলে সেই হিসাবে পেয়েছে, বা ধরুন এ, বি, সি তিনজনই মিলে জমিটা কিনেছে, অথবা ধরুন জমিটা তারা দান করেছে বা একসাথে মিলে কিনেছে, অথবা তারা পার্টিশন করে ভাগ ভাগ করে ধরুন 3জনের মালিক রয়েছে। ধরুন এই মালিকটা হিসাবে তারা রয়েছে 1950 সাল থেকে, বোঝাতে পারলাম? তো এবার বর্তমানে মিস্টার এ হচ্ছে 12 কাঠার মালিক, মিস্টার বি হচ্ছে 12 কাঠার মালিক, মিস্টার সি হচ্ছে 12 কাঠার মালিক। আমরা যে কোনো একটা ধরে চলছি, আমরা ধরুন মিস্টার এ ধরে চললাম। এবার মিস্টার এ তার পরবর্তীতে ধরুন আমি বলি যে মিস্টার এ তার ধরুন আজকে ধরুন 3টে ছেলে মেয়ে আছে। ধরুন একটি ছেলের নাম, তার নাম হচ্ছে ডি, একটি মেয়ের নাম তার নাম হচ্ছে ই, আরেকটি মেয়ের নাম তার নাম হচ্ছে এফ। এরা হচ্ছে 3জনে হচ্ছে উত্তরাধিকারী সূত্রে মিস্টার এর সমস্ত সম্পত্তির মালিক, এবং মিস্টার এ ধরুন কোনো দান বিক্রি সম্পত্তি কিছুই না করে তিনি মারা গেছেন। তো এবার এই মিস্টার এর টোটাল জমি ছিল হচ্ছে 12 কাঠা, তার ফলে এই মিস্টার এর জমিটা 3টে ভাগে ভাগ হয়ে গেল, মানে 4 কাঠা 4 কাঠা 4 কাঠা করে। এবার ধরুন আজকের এই ডি, ই এবং এফ এরাও ধরুন কোনো জমি জায়গা হস্তান্তর না করে তারাও মারা গেছে। এবার আমি ডি এর ধরুন 2টো ছেলে মেয়ে ধরছি, ধরুন একটার নাম দিচ্ছি জি, একটার নাম দিচ্ছি এইচ। এই জি হচ্ছে ধরুন আপনি, অর্থাৎ আপনার বাবার সম্পত্তি তার বাবার কাছ থেকে পেয়েছিল। কীভাবে পেয়েছিল? এই যে দেখুন জি পেলো মানে ডি এর থেকে, এবং ডি হচ্ছে আপনার বাবা এবং তিনিও মারা গেছেন। ডি পেয়েছিল কার থেকে? এর থেকে, অর্থাৎ তার বাবার থেকে। মানে ধরতে গেলে হচ্ছে আপনি হচ্ছে রিলেশনে কার হচ্ছেন, তার মানে ইনি হচ্ছে আপনার দাদু হচ্ছে বা ঠাকুরদা হচ্ছে, এবং ইনি হচ্ছে আপনার বাবা হচ্ছে। বোঝা গেল? আচ্ছা, এবার আপনার তো এই জমিটা আপনার বাবা কাউকে ধরুন ভাগ না করে তিনিও মারা গেছেন, তার ফলে টোটাল 12 কাঠার মধ্যে আপনার দাদুর যে জমি ছিল তার মধ্যে আপনাদের মালিক হচ্ছেন 4 কাঠা। এবার ধরুন আপনারা হচ্ছেন 2জন ভাই, তার মানে আপনারা পেলেন কিন্তু 2 কাঠা প্লাস 2 কাঠা, বুঝতে পারলাম? তার ফলে এইভাবে 4 কাঠা ভাগ হলো। তার ফলে যখন আপনি ফ্যামিলি ট্রি করবেন তখন ফ্যামিলি ট্রি এইভাবে করবেন, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তারপর আমি পিসিদের ব্যাপারটা আসছি, অর্থাৎ যারা বাকি যারা রয়েছে, বাবার যারা বোন রয়েছে। আচ্ছা দেখুন, ফ্যামিলি ট্রি এভাবে করবেন, ধরুন কিচ্ছু নেই, কোনো ডকুমেন্টস কিছু নেই, শুধুমাত্র সেই 50 সালের ধরুন জমির দলিল আছে। আচ্ছা আমি এটা একটু ক্লিয়ার করে দিই, ধরুন জমির দলিল আছে, অথবা ধরুন সেই 50-60 সালে দাদুর নামেই জমিটা বিএলআরও মিউটেশন হয়েছিল, শুধু সেই কাগজটা আছে। আর ধরুন আপনার কাছে কিচ্ছু নেই, একটা মিউটেশনের কাগজ থাকবে, কারণ 50-60 সাল 70 সাল 80 সালে সাধারণত যারা জমি বাড়িতে বসবাস করছিল, মালিকানা ছিল, তাদের সবার কিন্তু মিউটেশন থাকবেই থাকবে। কম বেশি থাকতে পারে, অনেকের ধরুন 12 কাঠা মালিক, ধরুন আপনার বাবা যেমন 4 কাঠা মালিক ছিল, মেবি সেখানে 3 কাঠা করে দিয়েছে। সেটা পরবর্তী আরেকটা দিন আমি সেটা আপনাদের শেয়ার করব যে কীভাবে সেগুলো প্রবলেমগুলো সলিউশন করতে হয়, মানে যে অরিজিনাল জমির যে মানে যেটা দেওয়ার কথা সেটা না দিয়ে কম দিলে কি করা যায়। আচ্ছা আমরা যেটা আজকে দেখছিলাম
যে তার ফলে জমিটা ধরুন সেই 50-60 সাল থেকেই একটা দলিল হিসাবে পড়ে আছে বা একটা বিএলআরও মিউটেশন হয়ে পড়ে রয়েছে এবং সেটা দাদুর নামে রয়েছে। আপনাকে যেটা প্রথমে করতে হবে, বিএলআরও তো আপনি ওয়ারিশন সার্টিফিকেটটা আপনি তো তুলছেন, কার কার ওয়ারিশন লাগবে আমি বলে দিচ্ছি। ওয়ারিশন অ্যাপ্লাই করার সময় মেন যেটা ফার্স্ট যেটা লাগবে সেটা হচ্ছে ফ্যামিলি ট্রি। ফ্যামিলি ট্রি মানে হচ্ছে যে আপনার বংশানুক্রমিকভাবে বোঝাতে হবে। এক্ষেত্রে কী বোঝাতে হবে? এক্ষেত্রে প্রথম বোঝাতে হবে মিস্টার এর আপনি নাম লিখলেন, এবার আপনি এরকম অ্যারো দিলেন, অ্যারো দিয়ে এবার হচ্ছে মিস্টার বিয়া এর আমরা কটা ছেলে মেয়ে বললাম? 3টে ছেলে মেয়ে নাম দিয়েছিলাম, ডি এবং ই এবং এফ নাম দিয়েছিলাম, তাই তো? এবং আবার আপনি অ্যারো দিচ্ছেন, অ্যারো দেওয়ার পর এখানে এই ডিতে আপনি অ্যারো দিচ্ছেন এবং এটা অ্যারো দেওয়ার দরকার নেই, কারণ আপনি তো ডি হচ্ছে আপনার বাবা, তো ডিতে অ্যারো দেওয়ার পর তারপরে এবার আপনি জি এবং প্লাস এইচ এইভাবে অডিশন করতে হবে। মানে হলো এক্ষেত্রে কি হবে, যে মিস্টার এর কাছে ছিল হচ্ছে 12 কাঠা জমি, সেই 12 কাঠা 3টে ভাগে 4 করে ভাগ হয়ে গেল। এই ডি এর যে 4 কাঠা রয়েছে সেই 4 কাঠা জি এবং এইচ বর্তমান যারা মালিক তারা এবার হচ্ছে এটার মালিক হয়ে গেল। বুঝতে পারলাম? ক্লিয়ার হলো জিনিসটা নাকি আরেকবার বলবো? তার আরেকবার দেখে নিন। দেখুন, হচ্ছে আপনার দাদু বা ঠাকুরদা, তার পৈতৃক সম্পত্তি হিসাবে ধরুন 10 কাঠা, 20 কাঠা, 100 কাঠা, 50 কাঠা, যত কাঠা জমি রয়েছে আপনাদের, একর জমি রয়েছে। এবার আপনার ধরুন এখানে সেই জমিটার আপনার সেই দাদুর যতগুলো ছেলে মেয়ে আছে সমান ভাগে ভাগ হবে। বুঝতে পারলাম? সমান ভাগে ভাগ হওয়ার পর এবার আপনার যে বাবা তার যতটা পরিমাণ জমি সেটা হচ্ছে ইকুয়ালি ডিভাইড হয়ে যাবে। এবার হচ্ছে একটা ব্যাপার এখানে, ধরুন আপনার এই যে বাবা, আপনার তো মাও ধরুন জীবিত আছে, তাহলে কিন্তু এর প্লাসে আপনার ধরুন আপনার মা আই ধরলাম, তিনিও কিন্তু অ্যাড হবে। মানে 12 কাঠাটা ধরতে গেলে 4 কাঠাটা ধরতে গেলে আপনার 1.5 কাঠারও কম করে কিন্তু 3টে ভাগে ভাগ হয়ে যাবে। ধরুন আপনার মা মারা গেছেন, তাহলে আপনার মায়ের অবর্তমানে কিন্তু আপনারা মালিক হলেন। তবে এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, ফ্যামিলি ট্রি যখন বানাবেন মার অবর্তমানে, আমি এতটা অবধি ঠিক আছে, তার পরবর্তীটা বলছি। আপনি এখানে প্রথমেই কাকে করেছেন দেখুন, ডি মানে হচ্ছে আপনার বাবা। তো এক্ষেত্রে এবার আপনি আপনার মায়ের নাম দিলেন, মার নাম আমি ধরেছিলাম আই, তার পরবর্তী এখানে আবার স্ক্রল করে এসে আপনার জি এবং এইচ 2 ভাইয়ের নাম দিচ্ছেন। বোঝা গেল? এইভাবে কিন্তু আপনাকে এই টোটাল জিনিসটা করতে হবে। আচ্ছা, এবার মেন ইম্পর্টেন্ট হচ্ছে ওয়ারিশান ডকুমেন্টস কার কার নেবেন। ধরুন আপনার কাছে কোনো ডকুমেন্টস নেই, ওয়ারিশান ডকুমেন্টসের জন্য আমি ধরুন আজকের আপনার একদম দাদুর থেকে শুরু করবেন। প্রথমে আপনাকে একটা ফার্স্ট অ্যাপ্লিকেশন করতে হবে ওয়ারিশানের জন্য পঞ্চায়েতের কাছে বা আপনার বিএলআরওর কাছে বা কর্পোরেশনের কাছে, যিনি প্রশাসক আছেন, যেহেতু এখনও ভোট কমপ্লিট হয়নি। তো সেই ক্ষেত্রে আপনি যেটা করছেন, আপনি প্রথমে ফার্স্ট একটা লেটার লিখবেন যে মাননীয় প্রশাসক, আমি আগেও দেখিয়েছি, ওপরে ভিডিওটা দেখে নেবেন। মাননীয় প্রশাসক, আমার দাদুর, আমার নাম এই, আমি ঠিকানা এই এবং আমার বাবার নাম এই, আমার দাদু বা আমার ঠাকুরদাহা তিনি অর্থাৎ মিস্টার এ, তিনি মারা গেছিলেন ধরুন 1970 সালে। তো এবং তিনি মারা যাওয়ার পর তার হচ্ছে যারা ওয়ারিশান হিসেবে কাকে কাকে রেখে গেছিলো, আমি আবার ওপরে চলে গেলাম, একটু স্ক্রল করে দেখো এর রেসপেক্টে কাকে কাকে রেখে গেছিলো সেটা এখানেই ক্লিয়ার। এই যে ডি এফ এবং ডি ই এবং তার সাথে এফ, এই 3জনকে রেখে গেছিলো এবং 3টেই নাম বলতে হবে। আপনি যতই ডি এর বা ছেলে হন আপনার বা মেয়ে হন, আপনাকে 3টে নামই উল্লেখ করতে হবে। অর্থাৎ আপনার দাদুর যতগুলো সন্তান ছিল সব কটাকে উল্লেখ করতে হবে, ঠিক আছে? এবং সেই অনুযায়ী আপনি বলবেন যে আমার দাদুর এতগুলো সন্তান ছিল, তার আমি ওয়ারিশান সার্টিফিকেট চাইছি। এটা হচ্ছে 1 নম্বর আপনাকে নিতে হচ্ছে। তো ফার্স্ট ওয়ারিশান কার নিতে হবে? আপনার দাদুর নিতে হচ্ছে। সেকেন্ড ওয়ারিশান, এবং এই ওয়ারিশান দিয়ে কিন্তু পরবর্তী আপনার সমস্ত কাজে লাগবে। ইভেন এই ওয়ারিশান দিয়ে আপনার যারা ধরুন কাকাতো মামাতো ভাই রয়েছে, বিশেষ করে এই যারা ধরুন অন্যান্য ফ্যামিলি ট্রিতে রয়েছে, তাদেরও কিন্তু একই কাজ হয়ে যাবে। তার ফলে একসাথে এই কাগজটা লাগবেই। অর্থাৎ এর কাগজটা যদি তুলে নিচ্ছেন আপনারা, তাহলে ই এবং এফ বাকি যারা আপনার দাদুর ছেলে মেয়ে রয়েছে তাদেরও কিন্তু হেল্প হয়ে যায়। অর্থাৎ এটা ইউনিক, আপনাদের সবার লাগবে। তো এবার আপনি তো আপনার প্রথম দাদুরটা বার করে নিলেন, এবার আপনাকে আপনার বাবারটা বার করতে হবে। যেহেতু বাবা মা ধরুন দুজনে মারা গেছে, তাহলে বাবা প্লাস মা দুজনেরটা কিন্তু আপনাকে বার করতে হচ্ছে আবার ওয়ারিশান। সেখানে কি করবেন, আপনার বাবার নাম লিখছেন, তার বাবার নাম লিখবেন অর্থাৎ মিস্টার এ হবে, এবং আপনার মায়ের নাম লিখছেন, তার স্বামীর নাম লিখবেন অর্থাৎ মিস্টার ডি হবে, এবং লিখবেন যে এরা যে মারা গেছে এদের মারা যাওয়ার পর আমরা হচ্ছে জি এবং এইচ, আমরা হচ্ছে দুজনে ওয়ারিশান হিসাবে রয়েছি। বোঝা গেল? অর্থাৎ প্রথমে আপনাকে ফ্যামিলি ট্রি ক্লিয়ার করতে হবে, তার পরবর্তীতে এবং ফ্যামিলি ট্রি ক্লিয়ার করার সাথে সাথেই আপনাকে আপনার যে ওয়ারিশান সার্টিফিকেট সেটা কালেক্ট করে নিতে হচ্ছে।
দুটো কালেক্ট করবেন, একটা কালেক্ট করবেন মিস্টার এর নামে কালেক্ট করবেন, আরেকটা কালেক্ট করবেন আপনার বাবার নামে কালেক্ট করবেন। কালেক্ট করে নেওয়ার পর দেন আপনারা কিন্তু টোটাল যে জমিটা সেটার মালিক হলেন, যেটা আমি 4 কাটা ধরলাম। এবং আপনার মায়েরটাও প্লাস অ্যাড করে দেবেন যদি মা মারা যায়। যদি মা জীবিত থাকে তাহলে কিন্তু 4 কাটার মধ্যে 3টে কিন্তু ভাগ হবে, অর্থাৎ মা এবং আপনারা দুজন। আচ্ছা, এবার এইভাবে কিন্তু টোটাল আপনাকে অ্যাপ্লাই করতে হবে। ইভেন বিএলআরও অফিসে আপনাকে এই ফ্যামিলি ট্রিটাই শো করতে হবে, না হলে কিন্তু আপনার মিউটেশন আটকে যাবে। এটা অনেক ক্ষেত্রে এভাবেই আটকে যায়। এবার ধরুন আপনার বাবা, আপনার দাদুর ধরুন আজকের এখানে আছে 3 কাটা, ওখানে আছে 2 কাটা, এখানে আছে 5 কাটা, এখানে আছে 6 কাটা, আলাদা আলাদা ধরুন দাগে প্রচুর জমি রয়েছে। তো সেইভাবেই আপনাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। ধরুন আপনার দাদুর যেমন খতিয়ান মানুষের একটাই হয়, কিন্তু অনেক জায়গায় এখন খতিয়ান 2-3টে করেও থাকে নতুন জমি অ্যাড হলে। তো সেই ক্ষেত্রে যতগুলো খতিয়ান আছে প্রত্যেকটা খতিয়ানের রেসপেক্টে আপনাকে কিন্তু এই আবেদনটা করতে হবে, তাহলেই এটা অ্যাপ্রুভাল পাবেন, না হলে কিন্তু অ্যাপ্রুভালটা পাবেন না। ক্লিয়ার করতে পারলাম। এবং এই দাদুর নামে ধরুন আপনার যদি ধরুন মিটার বক্স রয়েছে, এই পদ্ধতিতেই আপনাকে এই ওয়ারিশন তুলেই দরকার, এবং সেখানে একটা এফিডেভিট লাগলেও লাগতে পারে আপনার বিশেষ করে ইলেকট্রিক অফিসে। এইভাবেই কিন্তু আপনাকে আপনার দাদুর থেকে আপনার নিজের নামে করতে হবে ইলেকট্রিকটা। এবং মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েতের যে ট্যাক্স, দুটো তো আলাদা বলে দিয়েছি আমি বিএলআর সাথে। তো এই ট্যাক্সটাও আপনাকে এইভাবেই এই প্রসিডিওরেই কমপ্লিট করতে হবে। অর্থাৎ পুরো জমিটা আমাকে ভাঙাতে হবে। কোথা থেকে? আমার যিনি দাদু আছেন তার থেকে আমাকে কিন্তু, বা ঠাকুরদার থেকে জমিটা ভাঙাতে হবে। ক্লিয়ার করতে পারলাম। এবার ধরুন আপনার দাদুর আপনার বাবা ছিলেন, ধরুন আমি যেটা ধরেছিলাম ডি ধরেছিলাম, আপনার পিসি হচ্ছে ই এবং আপনার আর একটা পিসি হচ্ছে এফ। ধরুন এই ই এবং এফের মধ্যে ধরুন কেউ অবিবাহিত, সে মারা গেছে, এই জমিটাও আপনারা পেয়ে যাচ্ছেন এবং ইনি পেয়ে যাচ্ছেন। বোঝা গেল? মানে ই ই ধরুন এফ ধরুন তিনি হচ্ছেন অবিবাহিত ছিল এবং তিনি মারা গেছেন। তো এখন তার ফলে আপনার বাবা ছিল এবং তার সাথে ই রয়েছে, অর্থাৎ আপনার আরেকটি পিসি রয়েছে। তো আপনার পিসি এবং আপনার বাবার মধ্যে ভাগ হচ্ছে। বাবা মারা গেছে, তার ফলে সেই ক্ষেত্রে আপনাদের 4 কাটার সাথে এনার 2 কাটা অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এই পিসির যে 4 কাটা জমি আছে প্লাস তার সাথে তার 2 কাটা অ্যাড হবে। পিসির জমিটা পুরোপুরি কিন্তু আপনারা পাবেন না। বুঝতে পারলাম। আচ্ছা, এবার ধরুন আপনি এই জমিটা পুরোপুরি নিজের নামে করতে চাইছেন, অর্থাৎ পিসির 4 কাটা আর এই 4 কাটা। আপনার তো 4 কাটা অলরেডি রয়েছে, আর এখান থেকে আপনি তো 2 কাটা পেয়ে যাচ্ছেন, মানে আপনার ধরুন 6 কাটা। তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আরেকজন যে পিসি আছে তাকে বলতে হবে সে যদি দানপত্র করে দেয় তাহলে, অথবা সে সেল করে দেয় আপনাকে, অর্থাৎ রেজিস্টার্ড ডিডে করতে হবে। 10 টাকা স্ট্যাম্প পেপারে নোটারি করলে কিন্তু গ্রাহ্য হবে না। তিনি যদি আপনাকে দানপত্র করে দেয়, অথবা তার যিনি ছেলে মেয়ে ওয়ারিশ যদি আপনাকে দানপত্র বা গিফট ডিড করে দেয় অথবা সেল ডিড করে দেয়, তাহলেই আপনি কিন্তু পুরোপুরি জমিটার মালিক হলেন। এবার ধরুন আপনার যে 4 কাটা, ধরুন আপনারা পিসিরা জমি যেটা আছে বা আপনার কাকার যে জমিটা আছে সেটাকে আপনি আলাদাই রাখলেন, আপনি আপনার 4 কাটা নিয়েই ব্যস্ত থাকলেন। তো এই ক্ষেত্রে আপনার তো 2+2 রয়েছে। এবার ধরুন আপনার যে ভাই বা বোন রয়েছে, সে ধরুন আজকে এই জমিটার ভাগ চাইছে না, সে বলছে আমার পুরোটাই আমি একে দিয়ে দেবো, অর্থাৎ জি যাকে ধরেছিলাম তাকে দিয়ে দেবো। এক্ষেত্রেও আপনাকে দানপত্র করতে হবে, অথবা তার সাথে আপনাকে রেজিস্টার্ড কিন্তু সেল ডিড করতে হবে। এই সেল ডিড না করলে এই জমি কিন্তু ওই 2 কাটাটা ওই আরেকজন যে ভাগ আছে আপনার ভাই বা বোন তার নামেই পড়ে থাকবে। ক্লিয়ার করাতে পেরেছি আশা করি। তার ফলে আমরা যে কী কী শিখলাম একবার একটু রিভাইজ করে দিয়ে ভিডিওটা শেষ করছি। প্রথমত, দাদুর নামে জমি যদি থাকে, দাদুর যতগুলো ছেলে মেয়ে ছিল সমস্ত ছেলে মেয়েকে আমাকে ওয়ারিশন সার্টিফিকেটে লেখাতে হবে, তার জন্য ওয়ারিশন সার্টিফিকেট বার করতে হবে। এবং সেই যদি দাদুর নাম থেকে জমি কাটাতে হয় এই প্রসিডিওর অ্যালাউ করতে হচ্ছে। দেন আমার বাবা যিনি আছেন তার এবং রেসপেক্টে ওয়ারিশন বার করতে হবে। মাও যদি মারা যায় তাহলে বাবা এবং মার একসাথে ওয়ারিশন সার্টিফিকেট বার করতে হবে। তার পরবর্তী বাবা এবং মায়ের পরে আমরা যতজন ভাই বোন আছি ততজনের মধ্যে জমিটা ইকুয়ালি ডিভাইড হয়ে যাবে। অর্থাৎ জমিটা যদি 10 কাটা থাকে তাহলে 2.5 কাটা 2.5 কাটা 2.5 কাটা 2.5 কাটাভাবেই একদম ইকুয়ালি, কোনো পয়েন্ট এপার ওপর হবে না, পুরো জমিটা ইকুয়ালভাবে ডিভাইড হচ্ছে। এবার যদি এই 4 জনের মধ্যে ধরুন 2 জন বলল আমরা জমি নেব না বা আমাদের দরকার নেই বা আমরা দান করে দিতে চাই অথবা বিক্রি করে দিতে চাই, তাহলে তারা যদি রেজিস্টার্ড সেল ডিড করে বা রেজিস্টার্ড দানপত্র করে রেজিস্ট্রি করে যদি এই 2 জনকে দিয়ে দেয়, তাহলে এদের মালিকানাটা এদের পেয়ে গেল। তার পরবর্তীতে আপনি আবার বিএলআরওতে মিউটেশন করবেন এবং আপনার যে জমিটা 2 কাটা করা আছে সেটা তখন তাহলে 4 কাটা হয়ে যাবে। ক্লিয়ার করতে পারলাম। আরও একটা নতুন টপিক নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। কোন টপিক দরকার কমেন্ট সেকশনে জানাও, এবং তোমরা
আশা করি যে যে কাজগুলো শিখছো একটু তোমরা কাজে লাগাও, কারণ এই কাজগুলো অনেক গ্রামে বিশেষ করে খুব দরকার লাগে। সেখানে এরকম অনেক সম্পত্তি আছে যেখানে কিন্তু দাদুর নামে, ঠাকুরদার নামে, তার দাদুর নামে এরমভাবে পড়ে থাকে। তো সেখান থেকে আমাকে কি করে আমি ফ্যামিলি ট্রি বার করবো, কী করে জমিটাকে ভাগ করব, আজকের কিন্তু তোমরা সেটা শিখে নিলে। কোনো অসুবিধা হলে কমেন্ট সেকশনে জানাও, নেক্সট ভিডিও টপিক কমেন্ট সেকশনে জানাও। ভালো থাকবে সবাই, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। প্লিজ ভিডিওটাকে শেয়ার করো, ভালো থাকবে।